নমস্কার, আমি কৌশিক। আমার চ্যানেল নজরে ডাব্লিউবিসিএসে আপনাকে স্বাগত। লাভ ক্ষতি তথা প্রফিট অ্যান্ড লসের ওপর এটা আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্টস আলোচনা করব আর 2019 সালের মেন্স এক্সামের বেশ কিছু অঙ্ক আলোচনা করব, যেগুলি শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস সংক্রান্ত। সরল সুদ তথা সিম্পল ইন্টারেস্টের ওপর আমার বেসিক ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করতে পারেন। চলুন এবার শুরু করা যাক। এই ভিডিওটি সাধারণ স্টুডেন্টসদের কথা মাথায় রেখে বানানো, যদিও যারা অ্যাডভান্সড তারাও দেখতে পারেন। প্রফিট অ্যান্ড লসের কনসেপ্টস বেশ সহজ। আমি এখানে ট্র্যাডিশনাল ফর্মুলা ইউজ করব না। আমরা দেখব কিভাবে অঙ্কগুলো বুঝে করা যায়, আর সেটাও তাড়াতাড়ি। এরই সঙ্গে রিলেটেড কনসেপ্টস হলো ডিসকাউন্ট, সাথে রেশিও মানে অনুপাত, কিন্তু এইসব আমি আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওতে শুধু বেসিক প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বেশ, এখন যা যা বলবো সেটা আপনি একজন সেলার মানে বিক্রেতার পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করুন। ধরুন আপনি একজন সেলার, বিক্রেতা। সিপি, কস্ট প্রাইস, মানে একটা জিনিস বানাতে অথবা কিনতে আপনার যা খরচ পড়েছে। আপনি কিন্তু এখানে বিক্রেতা মানে একজন সেলার। আপনি জিনিসটা বিক্রি করার বা সেল করার জন্য বানিয়েছেন কিংবা অন্য জায়গা থেকে কিনেছেন। যেমন হোলসেল মার্কেট আছে, সেখান থেকে কিনে এনেছেন লোকাল মার্কেটে বিক্রি করবেন বলে। এসপি, সেলিং প্রাইস, মানে ওই যে জিনিসটা আপনি কিনে এনেছেন বিক্রি করবেন বলে, এবার সেটা যেই দামে আপনি বিক্রি করবেন সেটা হলো আপনার সেলিং প্রাইস। পি, প্রফিট। বুঝতেই পারছেন, যদি আপনার সেলিং প্রাইস বেশি থাকে কস্ট প্রাইসের থেকে, তবেই আপনি প্রফিট করতে পারবেন। একই রকমভাবে এল, লস। যদি আপনার সেলিং প্রাইস কম হয় কস্ট প্রাইসের থেকে, তাহলে আপনার লস হয়ে যাবে, কারণ আপনি যে দামে জিনিসটা কিনেছিলেন তার থেকে কম দামে আপনি বিক্রি করলেন, লাভ হলো না। এই প্রফিট অ্যান্ড লস অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টস হলো দুটি। এক, কস্ট প্রাইসকে সবসময় মনে করতে হবে 100 টাকা। অঙ্কে হয়তো অন্য অ্যামাউন্ট দেওয়া থাকবে, কিন্তু আপনাকে ধরে নিতে হবে এটি 100 টাকা, মানে একজন বিক্রেতা 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছেন। আমি আমার সিম্পল ইন্টারেস্টের বেসিক ভিডিওতে প্যারালেল ইউনিভার্স কনসেপ্টের কথা বলেছি, যেখানে আমি দুটি ইউনিভার্স কল্পনা করার কথা বলেছি। এটাও সেই রকম। মানে ধরুন অঙ্কে হয়তো দেওয়া থাকবে যে একজন সেলার বা বিক্রেতা 400 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল। আপনি ধরে নিন সেটা একটা ইউনিভার্স। এবার সাথে মনে করুন অন্য ইউনিভার্সে ওই লোকটাই ওই জিনিসটি 100 টাকা দিয়ে কিনেছিল। তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু 400, মানে যাহাই একটা ইউনিভার্সে 100 টাকা তাহাই অন্য ইউনিভার্সে 400 টাকা। এতে আমাদের কি সুবিধে হবে সেটা এবার এক এক করে অঙ্ক করলে দেখা যাবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কনসেপ্টটি হলো প্রফিট হোক বা লস, তার হিসেব হবে কস্ট প্রাইসের ওপর, সেলিং প্রাইসের ওপর নয়। এবার ডাব্লিউবিসিএস 2019-এর মেন্স এক্সামের কোয়েশ্চেনগুলি দেখা যাক। There is 25% profit if an article is sold at rupees 150. 150 টাকায় কোনো এক আর্টিকেলকে বিক্রি করলে 25% প্রফিট হয়। এবার কস্ট প্রাইস ধরে নিন 100 টাকা। প্রফিট হোক বা লস, সেটার হিসেব হবে কস্ট প্রাইসের ওপর। এক্ষেত্রে 25% প্রফিট হয়েছে। তাহলে 100-র 25% হলো 25, মানে 25 টাকা প্রফিট হয়েছে। প্যারালেল ইউনিভার্স কনসেপ্টটা মাথায় রাখুন। এখানে একটা ইউনিভার্স নিয়ে এখন কথা হচ্ছে। তাহলে কস্ট প্রাইস 100 আর প্রফিট 25, তার মানে সেলিং প্রাইস হলো 100 যোগ 25, মানে 125 টাকা। কিন্তু অঙ্কে বলেছে সেলিং প্রাইস 150 টাকা, 150 টাকা। প্যারালেল ইউনিভার্স কনসেপ্টটি এবার একবার মনে করুন। তার মানে 125 ইকুইভ্যালেন্ট টু 150।
এবার বলছে at what percent should the selling price be increased so that there will be 30% profit। মানে সেলিং প্রাইসটি কত পার্সেন্ট বাড়ালে প্রফিট হবে 30%। এবার প্রফিট হবে বলছে 30%, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে প্রফিট হবে 30 টাকা। তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস হবে কত? 100 যোগ 30 মানে 130 টাকা। তাহলে 125 যদি ইকুইভ্যালেন্ট টু 150 হয় তাহলে এখন 130 ইকুইভ্যালেন্ট টু কত হবে? কাটাকুটি করে আসবে 156। তাহলে নতুন সেলিং প্রাইস হবে 156 টাকা। কত বাড়লো তাহলে আগের থেকে? 156 মাইনাস 150 মানে 6 টাকা। আমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে কত টাকা সেলিং প্রাইস বাড়াতে হবে তাহলে বলতাম এই 6 টাকা বাড়াতে হবে। কিন্তু জিজ্ঞাসা করেছে যে কত পার্সেন্ট সেলিং প্রাইস বাড়াতে হবে, পার্সেন্ট ভ্যালু জানতে চেয়েছে। তাহলে ছিল আগে 150 টাকা, বেড়েছে 6 টাকা, 6 টাকা। পার্সেন্ট মানেই হলো 100 টাকায় কত বেড়েছে। 4 মানে 4%। তাহলে অপশন বি হলো আনসার। Pawan incurred 10% loss by selling lemon at rupees 18 per dozen। মানে পাবনের 10% লস হয়েছে যেহেতু সে 18 টাকায় 1 ডজন লেবু বিক্রি করেছে। আমরা জানি প্রফিট হোক বা লস হোক সেটার হিসেব হবে কস্ট প্রাইসের ওপর। ধরা যাক কস্ট প্রাইস 100 টাকা, 10% লস হয়েছে, তাহলে 100 10% হলো 10 টাকা। তাহলে সেলিং প্রাইস কত? লস হয়েছে, সেলিং প্রাইস হলো 100 মাইনাস 10, 90 টাকা। তার মানে পাবন 1 ডজন লেবু বিক্রি করেছে 90 টাকায়, কিন্তু অঙ্কে তো বলেছে পাবন বিক্রি করেছে 18 টাকায়। প্যারালাল ইনভার্স কনসেপ্টটি মনে করুন। তাহলে 90 ইকুইভ্যালেন্ট টু 18, মানে যাহাই 90 তাহাই 18। এবার বলেছে at what price should he sell each dozen of lemon to make a profit of 10%। মানে কত টাকায় প্রতি 1 ডজন লেবু বিক্রি করলে পবনের 10% লাভ হবে। পুরো অঙ্কে 1 ডজন লেবুর কথাই বলা হয়েছে, সেটি কনস্ট্যান্ট, তাই সেটি নিয়ে আমাদের ভাবনা নেই। প্রফিটও কস্ট প্রাইসের উপরেই হবে। আমরা আগেই ধরেছি কস্ট প্রাইস 100, তার 10% মানে হলো 10 টাকা। তাহলে সেলিং প্রাইস হবে 100 যোগ 10 মানে 110 টাকা। এবার আমরা যদি বের করতে পারি এই 110 ইকুইভ্যালেন্ট টু কত, তাহলেই আমাদের অঙ্কের উত্তর পেয়ে যাব। আমরা আগেই দেখেছি 90 ইকুইভ্যালেন্ট টু 18, তাহলে 110 ইকুইভ্যালেন্ট টু কত হবে? কাটাকুটি করে আসবে 22, তার মানে অপশন বি হলো আমাদের আনসার। A shoemaker sold 2 pairs of shoes at the same price। মানে একজন জুতো বিক্রেতা 2 জোড়া জুতো বিক্রি করেন একই দামে, মানে সেলিং প্রাইস দুটো জুতোর ক্ষেত্রেই সেম। এবার বলছে in the first pair he makes a profit of 20% and in the other pair he makes a loss of 20%। মানে প্রথম এক জোড়া জুতো বিক্রি করে ওনার 20% লাভ হয়েছে, কিন্তু অন্য এক জোড়া জুতো বিক্রি করে ওনার 20% ক্ষতি হয়েছে। এবার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ অফ প্রফিট অর লস ইন দ্য হোল বিজনেস। মানে এই পুরো ব্যাপারটাতে ওই বিক্রেতার কত পার্সেন্ট লাভ অথবা কত পার্সেন্ট ক্ষতি হলো। মনে রাখবেন এটা একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম, একটা স্পেশাল টাইপের অঙ্ক এটা। এইরকম টাইপে দুটো জিনিসের সেলিং প্রাইস সেম দেওয়া থাকবে, তা সে যাই হোক না কেন। যেমন এই অঙ্কে কোনো ভ্যালু দেওয়া নেই ঠিকই, কিন্তু বলা হয়েছে 2 জোড়া জুতোই
একই দামে বিক্রি করা হয়েছে। আরও লক্ষ্য করবেন, এই রকম টাইপের অঙ্কে একটি জিনিসে লাভ হবে আর অপর জিনিসে ক্ষতি হবে, এবং লাভ আর ক্ষতির পার্সেন্টেজ ভ্যালু সেম দেওয়া থাকবে, যেটা এই অঙ্কের ক্ষেত্রে 20%। মনে রাখবেন, এই টাইপের অঙ্কে একজন বিক্রেতার সবসময় লস হবে, প্রফিট কখনোই হবে না। আর লস পার্সেন্টেজ হবে x²/100। অঙ্কে প্রফিট আর লসের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই হলো এক্স। এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হলো 20। তাহলে এই অঙ্কে লস পার্সেন্টেজ হলো 20²/100। এটাকে এইভাবেও লিখতে পারি, কাটাকুটি করে আসবে 4, মানে 4%। তাহলে আনসার হলো অপশন ডি। A businessman sold an article at a loss of 15%. মানে একটা আর্টিকেল বিক্রি করার পর একজন বিজনেসম্যানের 15% ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যেই জানি প্রফিট হোক বা লস হোক সেটার হিসেব হবে কস্ট প্রাইসের ওপর। ধরা যাক কস্ট প্রাইস হলো 100, 100-এর 15% হলো 15, তাহলে সেলিং প্রাইস হলো 100 মাইনাস 15, অর্থাৎ 85। এবার বলছে, had he sold the article at ₹100 more, he would have gained 10%. মানে তিনি যদি জিনিসটি আরও 100 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তার 10% লাভ হতে পারত। এখানে যাতে কনফিউশন না হয় তাই আমি প্যারালাল ইউনিভার্স কনসেপ্টটি ইউজ করে একটু বুঝিয়ে বলছি। বুঝতে যাতে সুবিধে হয় তার জন্য মনে মনে দুটি ইউনিভার্স বা জগৎ কল্পনা করুন। এখন শেখার জন্য এমনটা করুন, পরে আর এইসব নিয়ে ভাবতে হবে না। একটি ইউনিভার্সে আমরা কস্ট প্রাইস ধরেছি 100 টাকা, তাই পার্সেন্টেজ ভ্যালু সংক্রান্ত সব হিসেব আমরা সেই ইউনিভার্সেই করব। সেই সূত্রে সেলিং প্রাইস পেয়েছি 85। এবার ভাবুন অন্য একটি ইউনিভার্সেও একই রকম একটি সেলিং প্রাইস আছে যেটা ইকুইভ্যালেন্ট টু এই 85, কিন্তু সেটি কত আমরা এখনো জানি না। এই যে 100 টাকা বাড়ানোর কথা বলেছে সেটা কিন্তু ওই দ্বিতীয় ইউনিভার্সের কথা বলেছে, আপনি কিন্তু 85-এর সাথে সেটি গুলিয়ে ফেলবেন না। বলেছে 10% প্রফিট হতে পারত। কস্ট প্রাইস তো 100 ধরেছি, 100-এর 10% মানে 10 টাকা লাভ হতে পারত। তার মানে সেক্ষেত্রে সেলিং প্রাইস হতো 100 যোগ 10, মানে 110 টাকা। তাহলে আমরা দুটি সেলিং প্রাইস পেলাম, একটি 85 যখন লস হয়েছিল আর একটি 110 যখন প্রফিট হতে পারত। এই দুটি ডিফারেন্স হলো 110 মাইনাস 85, মানে 25। এবার ভেবে দেখুন তো, এই 25কে আমরা ইকুইভ্যালেন্ট টু সেই 100 টাকা যেটা বাড়ানোর কথা বলা হয়েছিল সেটা বলতে পারি কিনা, মানে 25 ইকুইভ্যালেন্ট টু 100 আমরা বলতে পারি কিনা। অবশ্যই বলতে পারি। একটি ইউনিভার্সে যাহাই 25, অন্য ইউনিভার্সে তাহাই 100। এবার জিজ্ঞাসা করেছে অ্যাট হোয়াট প্রাইস ডিড হি সেল দ্য আর্টিকেল, মানে তিনি তো অ্যাকচুয়ালি লস করেছিলেন, তো তিনি কত টাকায় জিনিসটি বিক্রি করেছিলেন। মানে ভেবে দেখুন, আমরা যদি বের করতে পারি যে 85 ইকুইভ্যালেন্ট টু কত, যেটা আমরা পেলাম একটু আগে সেলিং প্রাইস হিসাবে প্রথমে পেয়েছিলাম যে 85 ইকুইভ্যালেন্ট টু কত, যদি এটা আমরা বার করতে পারি, মানে 85 ও সেলিং প্রাইস, তার ইকুইভ্যালেন্ট সেলিং প্রাইসটা যদি আমরা বার করতে পারি, যেটাই আমাদের অ্যাকচুয়ালি বার করতে বলেছে, তাহলে আমাদের আনসার আমরা পেয়ে যাব। আমরা ইতিমধ্যেই জানি যে 25 ইকুইভ্যালেন্ট টু 100 যেটা আমরা পেয়েছি, তাহলে 85 ইকুইভ্যালেন্ট টু কত হবে? কাটাকুটি করে আসবে 340, 340 টাকা। তাহলে আনসার হলো অপশন বি। A hawker purchases some mangoes at a rate of 9 mangoes
for ₹5 and sells them at ₹8 per dozen. মানে একজন হকার কিছু আম কিনেছেন যেখানে 9টা আমের দাম ₹5। তিনি এক্স্যাক্টলি কটা আম কিনেছেন সেটা অঙ্কে বলা হয়নি। সাথে বলছে তিনি সেই আমগুলি বিক্রি করেছিলেন এমনভাবে যেখানে 1 ডজন আমের দাম নিয়েছেন ₹8, মানে 12টা আমের দাম নিয়েছেন ₹8। এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক। প্রফিট বা লস হিসেব করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা কন্ডিশন বা শর্ত আছে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই। সেটা হলো একজন বিক্রেতা যতগুলো জিনিস কিনেছেন ততগুলোই জিনিস তিনি বিক্রিও করেছেন, মানে নাম্বার অফ আইটেমস হি পারচেজড অ্যান্ড নাম্বার অফ আইটেমস হি সোল্ড ওয়াজ দ্য সেম। মানে তিনি যতগুলো জিনিস কিনেছেন ততগুলোই জিনিস বিক্রি করেছেন। এই কন্ডিশনটা থাকতে হবে। এবার এই অঙ্কে আমরা জানি না উনি এক্স্যাক্টলি কতগুলো আম কিনেছিলেন। ইন জেনারেল এই অঙ্ক আমরা দুভাবে করতে পারি, যদিও আরও অনেকভাবে অঙ্ক করা যেতে পারে। একটা হলো আমরা ধরে নিতে পারি উনি 9টা আম কিনেছিলেন আর 9টা আমই বিক্রি করেছিলেন। অথবা আমরা ধরে নিতে পারি উনি 12টা আম কিনেছিলেন আর 12টা আমই বিক্রি করেছেন। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, একটু কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য বলছি। কেউ যদি কোনো রেটে 100টা আম কিনে তারপর সেই 100টা আম কোনো রেটে বিক্রি করে তারপর তার যদি প্রফিট হয়, তাহলে সেই সমস্ত রেটগুলোকে সেম রেখে, মানে কনস্ট্যান্ট রেখে, এবার সে যদি 1000টা আম কিনে 1000টা আমই বিক্রি করে, তাহলে কিন্তু তার প্রফিটই হবে, ঠিক কি না? তার মানে রেট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কতগুলো আম কেউ কিনেছে সেটা এক্স্যাক্টলি ম্যাটার করে না। আমরা সেক্ষেত্রেও তার প্রফিট হয়েছে না লস হয়েছে সেটাও ক্যালকুলেট করতে পারবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেব হকার ভদ্রলোকটি 12টি আম কিনেছিলেন আর 12টি আমই বিক্রি করেছিলেন। এবার অঙ্ক শুরু করা যাক। এতগুলো কথা বললাম কনসেপ্ট একটু বোঝানোর জন্য। 9টা আমের দাম যদি $5 হয় তাহলে 12টা আমের দাম কত হবে? আসবে 60/9। এটাকে আর ভাঙার দরকার নেই, কারণ হতেই পারে পরে গিয়ে কাটাকুটি করতে গিয়ে অনেক সুবিধে হলো। এই 60/9 হলো আমাদের কস্ট প্রাইস, কারণ 12টি আম কিনতে এই পরিমাণ টাকাটি খরচ পড়েছে। অঙ্কে বলেছে 12টা আম বিক্রি করেছিলেন $8, তাহলে 8 হলো আমাদের সেলিং প্রাইস। বোঝা গেল? এইবার 8 বড় না 60/9 বড়? কোনটা বড়? হুইচ ওয়ান ইজ দ্য বিগার নাম্বার? আমরা সকলেই জানি 9 সাথে 63 হয়, তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে 8 বড়। তার মানে প্রফিট হয়েছে যেহেতু 8 বড়, আর সেটি হলো 8 মাইনাস 60/9, আসবে 12/9। তাহলে প্রফিট হলো 12/9। এটাকেও আমরা ভাঙবো না, এইভাবে রেখে দেব। এবার বলেছে হোয়াট উইল বি হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ ভ্যালু বার করতে বলেছে। এবার আমরা জানি প্রফিট হোক বা লস হোক সেটা সব সময় কস্ট প্রাইসের ওপরেই হবে। এক্ষেত্রে প্রফিট হয়েছে আর কস্ট প্রাইস হলো 60/9, আমরা শুরুতেই পেয়েছিলাম। তাহলে প্রফিট পার্সেন্টেজ হলো, কাটাকুটি করে আসবে 20, মানে 20%। তাহলে আনসার হলো অপশন ডি। এর পরবর্তী এপিসোডে আমরা এর পর থেকে শুরু করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এই রকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।